দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল সরাসরি ডাক্তারের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমরা এমন একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই স্বাস্থ্য সমস্যাটি নীরবে অনেক মানুষের জীবনকে ঝুঁকিতে পরিণত করে। সেই সমস্যাটি হলো পাকস্থলীর ক্যান্সার। অনেক সময় বদহজম, ক্লান্ত ভাব, ওজন কমে যাওয়াকে আমরা সাধারণ স্বাস্থ্য সমস্যা হিসেবে মনে করি এবং চিকিৎসা না নিয়ে এই সমস্যাগুলোর পিছনে কিন্তু লুকিয়ে থাকতে পারে পাকস্থলীর ক্যান্সারের মতো জটিল সমস্যা। কিন্তু আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণে আমাদের জন্য আশার বিষয়, যদি সঠিক সময় এই রোগ নির্ণয় করে চিকিৎসা নেওয়া যায় তাহলে আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ। দর্শক, আজ আমরা কথা বলবো পাকস্থলীর ক্যান্সার চিকিৎসা ও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। এ বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ল্যাপারোস্কোপিক ও ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ইকবাল মাসুদ খান, প্রফেসর ও বিভাগীয় প্রধান, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আমাদের সাথে এই আলোচনায় সম্পৃক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করার মাধ্যমে এবং জেনে নিতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, শুরুতেই বলছিলাম যে আমরা কিন্তু অনেক সময় পাকস্থলীর ক্যান্সারের যে সমস্যায় ভুগছে অনেক রোগীরাই বুঝতে পারেন না, কিন্তু পাকস্থলীর ক্যান্সার বিষয়টিতে যাওয়ার আগে একটা সাধারণ সমস্যা যেমন গ্যাস্ট্রাইটিস, এই রোগটি কিন্তু অনেকেই ভুগছেন। গ্যাস্ট্রাইটিসের সাথে পাকস্থলীর ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কিনা? ধন্যবাদ। মূলত গ্যাস্ট্রাইটিস তো আমরা বুঝি প্রদাহ পাকস্থলীর, রাইট? এখন পাকস্থলীর যে প্রদাহর যে মূল যে কারণটা সেটা এইচ পাইলোরি ব্যাকটেরিয়া প্লাস অ্যাসোসিয়েটেড আর অন্যান্য যে কারণগুলো আছে তার মধ্যে হচ্ছে কি আপনার ডায়েটারি ফ্যাক্টরসগুলো জড়িত আছে এবং কিছু কিছু ওষুধ যেরকম আমরা ব্যথার জন্য খেয়ে থাকি, রাইট? এখন এইচ পাইলোরি ব্যাকটেরিয়া স্টাডি করে দেখা গেছে যে আপনার এইচ পাইলোরি ব্যাকটেরিয়া যদি পাকস্থলীতে যদি লং স্ট্যান্ডিং থাকে তাহলে দেখা যায় যে এইটা পাকস্থলীর যে লাইনিং যেটা আছে, পাকস্থলীতে বেসিক্যালি 4টা লেয়ার্স থাকে, তার মধ্যে ইনার যে লেয়ারটা, মিউকোজাল যে লেয়ারটা, এটার উপর একটা সেলুলার একটা লাইনিং থাকে। এই লাইনিংয়ের একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনে আলটিমেটলি দেখা যায় যে ক্যান্সারের মতো রোগটা তৈরি হয়। তো এখন এই যে গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি যে রোগীরা যেটা বিনাইন আমরা যেটা বলি এবং যেটা প্রাথমিকভাবে আমরা কোনো গ্রাহ্যই করি না, একটা মানে প্রাথমিক একটা নিরীহ একটা রোগের থেকে এই যে ক্যান্সারের মতো রোগ হতে পারে। স্যার, গ্যাস্ট্রাইটিস থেকে আসলে পাকস্থলীর ক্যান্সার কিভাবে হয় সে বিষয় নিয়ে কিন্তু আপনি সুন্দর করে বললেন। আমি একটু লক্ষণ সম্পর্কে জানতে চাই যে অনেক সময় রোগীরা বোঝেন না স্বাভাবিক যে বদহজম হচ্ছে বা ওজন কমে যাচ্ছে, ক্ষুধা মন্দা হচ্ছে, এই বিষয়গুলোর পিছনে কিন্তু অনেক সময় পাকস্থলীর ক্যান্সারগুলো লুকায়িত থাকে। লক্ষণগুলো কিভাবে প্রকাশ পেলে একজন রোগী বুঝতে পারবে পাকস্থলীর ক্যান্সার? এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ পাকস্থলীর ক্যান্সারের প্রাথমিক স্টেজে যদি থাকে তাহলে দেখা যাবে যে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের যে সিমটমসগুলো খুব একটা বেশি কিন্তু পার্থক্য না। ওটাতেও আপনার পেট ব্যথা হবে, বমি বমি ভাব হবে, বুক জ্বালাপোড়া করবে, খাওয়ায় অনীহা লাগবে ব্যথার কারণে, ঠিক আছে? আর পাকস্থলীর ক্যান্সার আর্লি স্টেজ যদি স্টেজ 1 আর্লি স্টেজ যদি আমরা বলি তাহলে দেখা যাবে যে একই প্রেজেন্টেশন হয়। তো বেসিক্যালি একদম স্টেজ 2-3-তে না গেলে যে অমিনাস ফিচার্স অফ ক্যান্সার যেটা সেটা কিন্তু আসে না। এখন অমিনাস ফিচার্সগুলো কীরকম? এটা হচ্ছে কি, একেতে রুগী বলবে যে স্যার আমার পারসিস্টেন্ট ব্যথা, এই যে ব্যথাটা আছে না, এটার কোনো তারতম্য নেই, কন্টিনিউয়াস তার ব্যথা হচ্ছে, খেলে বরঞ্চ ব্যথা অতিমাত্রায় বেড়ে যাচ্ছে, এটা গেল 2টা। 3 নম্বর হচ্ছে কি রুগী অনেক সময় বমি করে, ব্লাড ভমিটিং করে। আর আরেকটা যেটা হচ্ছে কি আপনার পায়খানা কালো হয়। এবং এই যে 4টা জিনিস আমি বললাম, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এবং এক্সট্রিম অফ ফিচার্স যেটা আসে সেটাতে দেখা যাবে যে রুগী নিজেই বলে স্যার আমার উপরের ভাগে একটা দলা দলা লাগতেছে এবং এক্সেসিভ ওয়েট লস। আমরা কিন্তু ওয়েট লসের একটা আছে না যে আমরা বলি যে স্যার আমার ওয়েট 1-2 কেজি, নো। ইন কেস অফ ম্যালিগনেন্সি দেখা যাবে যে আপনার ওয়েট লসটা খুবই র্যাপিড এবং এটা দেখা যাবে যে রুগীকে আসলেও অন্যান্য ওজন কমার তুলনার থেকে অনেক তাড়াতাড়ি তার ডেটেরিয়েশন করতেছে। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে এই যে পাকস্থলীর ক্যান্সার নিয়ে আমরা কথা বলছি, এর পেছনে কারণ কি বা কেন হচ্ছে? এখন মেডিকেল সায়েন্সে তো আমরা বলি যে পাকস্থলীর ক্যান্সারের মূল যে কারণটা এই যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়াতে আমরা স্টার্ট করলাম, প্লাস অ্যাডিটিভস একটা অতিরিক্ত সল্টি ফুডস যদি আমরা খাই, তারপরে স্মোকার্স, এটা একটা অ্যালকোহল ইনটেক্স, এগুলো আছে, প্লাস জেনেটিক্যাল একটা ফ্যাক্টরস তো রয়ে গেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটে দেখা যায় যে আমাদের প্র্যাকটিসে আমরা যেটা দেখি যে ইদানিংকালে পাকস্থলীর ক্যান্সারের রেট বা রেশিও বাড়ার কারণ যেটা আমরা ধরি সেটা হচ্ছে অ্যাডাল্ট্রেশন, ফুড অ্যাডাল্ট্রেশন একটা কারণ, আর
ফাস্ট ফুড যেটা জাঙ্ক ফুড আমরা যেটাকে বলি এইটা, আর লাইফস্টাইলের চেঞ্জটা মূলত আমাদের এই ক্যান্সারের প্রবণতাটাকে বাড়িয়ে দিয়েছে। স্যার আপনি কিন্তু ফাস্ট ফুডের কথা বললেন, প্রক্রিয়াজাত কারণ কিছু ফুড কিন্তু এখন আছে প্রসেস ফুড। প্রসেস ফুড বা শুটকি মাছ কিন্তু অনেকে খায়, এই খাবারগুলো আসলে ক্যান্সারকে প্রভাবিত শুটকি করছে? মাছের সাথে ডাইরেক্টলি ওরকম করে লিঙ্ক নাই, বাট প্রসেস ফুড যেগুলোতে প্রিজারভেটিভস দেওয়া থাকে সেগুলা, আর অতিমাত্রায় এই যে সল্টি ফুডস আমরা যেমন সি ফুড যেগুলা, যদিও এইগুলোর আপনার নিউট্রিশনাল ভ্যালুজ রয়ে গেছে, বাট অতিমাত্রায় যদি খান তাহলে দেখা যাবে যে পাকস্থলীর সাথে ওই আপনার একটা বিষক্রিয়া ক্রিয়েট করে, যেটার কারণে লাইনিংটা আপনার ক্যান্সারের দিকে যাওয়ার প্রবণতাটা থাকে। মানে খাবারগুলোর ক্ষেত্রে যদি অতিমাত্রায় খায় তাহলে পাকস্থলী ক্যান্সার হওয়ার প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে। স্যার রোগ নির্ণয়ের ক্ষেত্রে যখন পাকস্থলী ক্যান্সার হচ্ছে আপনাদের কাছে যখন রোগীরা যাচ্ছে, চিকিৎসা দেওয়ার পূর্ব মুহূর্তে রোগ নির্ণয়টা কিভাবে করছেন? আমরা বলে দিই যে পাকস্থলীর অথবা মানে আপার জিআই অ্যাজ আ হোল যদি বলি, গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু এন্ডোস্কোপি। কারণ এন্ডোস্কোপিতে আপনার এন্ডোস্কোপির বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বলবো এই কারণে যে বাংলাদেশে কিন্তু এখন এন্ডোস্কোপি বহুল প্রচলিত। নাম্বার 1 গ্যাস্ট্রোএন্টোলজিস্ট অথবা এন্ডোস্কোপি করেন যারা, তাদের নাম্বারস অনেক বেড়ে গেছে, এইটা একটা। আর অ্যাভেলেবিলিটি দেশ জুড়ে কিন্তু অ্যাভেলেবিলিটি এখন অনেক বেশি আগের থেকে। আর এন্ডোস্কোপি ইটসেলফ এই প্রক্রিয়াটার যে আপনার অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি, আমি লিজেনটা যে ক্যান্সার বা বিনাইন লিজেন কিনা, এটা লিজেনটা আমি দেখতে পারতেছি, আর ওই লিজেন থেকে আমি বায়োপসি নিয়ে কিন্তু কনফার্ম করতে পারবো যে এটা বিনাইন না ম্যালিগন্যান্ট। এটা গেল একটা। আরেকটা, কিছু কিছু ক্ষেত্রে এই এন্ডোস্কোপিক্যালি কিন্তু মানে শুনতে খুবই মজার জিনিস এটা, যে খুবই প্রাইমারি স্টেজে যে ম্যালিগন্যান্সি যদি হয়, ক্যান্সার ম্যালিগন্যান্সি যদি হয়, এই এন্ডোস্কোপের মাধ্যমে কিন্তু আপনার করে দেওয়া যাচ্ছে। সো এই যে এন্ডোস্কোপি, এটাকে লাইটলি দেখার কোনো কারণ নাই, নাম্বার 1। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশে তো স্ক্রিনিংয়ের সিস্টেমটা এখনও বহুলভাবে প্রচলিত হয় নাই, যেটা বিদেশে আছে। একটা সার্টেন এইজে, একটা সার্টেন ফ্যামিলি হিস্ট্রি থাকলে স্ক্রিনিং প্রোগ্রাম বলি আমরা। সো ফ্রম দ্য এজ অফ 50 অনওয়ার্ডস বলি যে না, তার মিনিমাম এন্ডোস্কোপি করা দরকার অথবা স্ক্রিনিং এন্ডোস্কোপি করা দরকার। তো এই স্ক্রিনিংয়ের সিস্টেমটা যেটা ধরেন যাদের ফ্যামিলি রিলেটিভসরা ফার্স্ট ডিগ্রি ফ্যামিলিতে অথবা সেকেন্ড ডিগ্রি যদি বলেন, অথবা ফ্যামিলি এনিওয়ান ইন দ্য ফ্যামিলি একই জেনেটিক্যাল বা ট্রির মধ্যে পড়ে, তাদের আমরা এই স্ক্রিনিং প্রোগ্রামটাকে বেশি জোর দিই। এখন যদি বলে যে তার মার ছিল অথবা তার দাদির ছিল, সো সেই ক্ষেত্রে এখন দাদির হইলে অবভিয়াসলি নাতির চান্সেস কম থাকবে, বাট মা সিবলিংস যদি হয় তো তাদের ইনসিডেন্স ইজ হায়ার। এটা গেল একটা। আর এখন তো আমাদের এই যে জেনেটিক্যাল স্টাডিজগুলো হচ্ছে এবং এগুলো আস্তে আস্তে অ্যাডভান্সমেন্টও চলে আসছে। তো এই স্ক্রিনিংটাই হচ্ছে কি এখন বর্তমান যুগে একমাত্র উপায়, যে নট টু প্রিভেন্ট দ্য ডিজিজ, জাস্ট টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ অ্যান্ড টু এনশিওর গুড কোয়ালিটি অফ লাইফ। এই জন্যে আমি সবসময় বলি যে 4 থেকে 6 সপ্তাহ পারসিস্টেন্ট এই অ্যাসিডিটি বা অ্যাসিড লাইক সিমটম যদি পারসিস্ট যদি করে, তাহলে সেই রোগীর উচিত হবে যে আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া। এবং আমরা যারা ডাক্তার ওই এন্ডে যারা প্র্যাকটিস করি অথবা রুগীদেরকে দেখি, উইদাউট ডিলেইং, যে না তার তো হোক, সে ইটস আ বিনাইন ডিজিজ, আপনি এন্ডোস্কোপি করলেন, ইটস আ বিনাইন, বাট ইটস নট গোনা হার্ম দ্য পেশেন্ট অর ইটস নট গোনা হার্ম এনিওয়ান। বাট আপনি যদি মিস করে যান ডিজিজ, তাহলে দেখা যাবে যে ডিজিজটা ওই আমি যেটা বললাম এন্ডোস্কোপিক্যালি করা যেত অথবা আর্লি স্টেজে ট্রিট করা যেত, ডিল করা যেত, যেটা এমন একটা পর্যায়ে চলে আসছে যে তখন ইট উইল বি বিয়ন্ড দ্য কন্ট্রোল। মানে দেখা যাচ্ছে আপনি কিন্তু স্যার এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে পরিবারে কারো যদি পাকস্থলীর ক্যান্সার হয় সেক্ষেত্রে স্ক্রিনিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি সদস্যদের ক্ষেত্রে। এবং 4 সপ্তাহের বেশি যদি কারো গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্যার আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আসলে এখন অগ্রগতি হচ্ছে। পাকস্থলীর ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে আছেন, মানে এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ল্যাপারোস্কোপি এবং ক্যান্সার সার্জারির বিষয়গুলো নিয়ে কাজ করছেন, পাকস্থলীর ক্যান্সারের রোগীরা যখন আপনাদের কাছে আসেন বর্তমানে আসলে কিভাবে চিকিৎসা দিচ্ছেন বা চিকিৎসা খাতে আসলে কি ধরনের পরিবর্তন হয়েছে? এখানে পিকচারটা আসলে খুবই মানে দুঃখজনক, টু বি অনেস্ট। এটা বলবো যে মূলত আমাদের প্রেজেন্টেশন অফ দ্য পেশেন্ট এটা ডিলেইড, এবং আমরা যখন পেশেন্টগুলো পাই মোস্টলি পাই স্টেজ 3 থেকে, স্টেজ 3 অ্যান্ড অনওয়ার্ডস, রাইট? আর্লি কেসেস মানে আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা আর্লি মানে স্টেজ 1 তো বলবই যে না, স্টেজ 2 লেটার
কারণ এগুলো স্টেজিংগুলো অনেক ভাগ করা আছে, স্টেজ 2 ওর লেটার পোর্শনে আমরা আসতেছি। সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা পার্সেন্টেজ একটা আলসার হয়ে গেছে, কালো পায়খানা হচ্ছে এবং আপনার ওয়েট লস হচ্ছে এবং বমির সাথে রক্ত যাচ্ছে। এই যে স্টেজেসগুলো না, ওই লাম্প নাই, খালি ওই লাম্প বেঁধে রেখে আর বাদবাকি যে অমিনাস যে ফিচার্সগুলো ওগুলো নিয়ে আসতেছে। তো আর পাকস্থলী ক্যান্সারের সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে কি, অন্যান্য ক্যান্সারের শরীরের যেরকম কোলন বলেন, ব্রেস্ট বলেন, এগুলোতে একটা টায়ার ফলো করে। ধরেন আমাদের অর্গানসগুলা লিম্ফ নোডস আমরা বলি, যে টক্সিক যে ফ্লুইডসগুলো ওগুলো হচ্ছে গিয়ে ইয়ে করে দেয়, ড্রেন আউট করে। পাকস্থলীতে ব্যাপারে যেটা দেখা যায় যে এই ফ্লুইড ওর যে লিম্ফ নোডের যে চেঞ্জগুলো আছে স্কিপ করে। তো দেখা যায় যে আমার এটা পাকস্থলী যদি হয়, এর আশেপাশের লিম্ফ নোড আছে, এটা তো হলো, সেকেন্ড টায়ারে যেটা আছে এটা বাদ দিয়ে থার্ড টায়ারে চলে যায়। সো এই যে একটা সেন্স অফ আপনার মানে গুড ফিলিং দেয় সার্জন অথবা ফিজিশিয়ানকে যে না এটা স্প্রেড করে নেই। বাট এই পাকস্থলী ক্যান্সার একটা ক্যান্সার যে আপনার টিউমারটা স্টেজ 1 থেকে লিম্ফ নোড 2-তে চলে যেতে পারে উইদাউট ইনভলভিং দ্য ফার্স্ট টায়ার। এই জন্যে আমরা বলি যে এই পাকস্থলী ক্যান্সারটাই আপনার আর্লি, ওভারঅল ক্যান্সার আর্লি ডিটেকশন ইজ অফকোর্স বেটার, বাট পাকস্থলী ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় এটা বেশি আপনার গুরুত্ব দেয় যে আমরা যদি আর্লি ডিটেকশনটা যদি করতে পারি। স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2 এখনকার যে অ্যাডভান্সমেন্ট অফ সার্জারি এবং কেমো রেডিওথেরাপি, আমরা স্টেজ 1, 2A আর B যদি বলি, অলমোস্ট আমরা বলতে পারি যে 5 years সার্ভাইভাল উইথ 75 to 80% কিউরেটিভ রেট আমরা বলতে পারি এখন। এই যে আর্লি ডিটেকশনের কথা আপনি বলছিলেন, আর্লি ডিটেকশনের জন্য বা আর্লি রোগটা নির্ণয় করার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? ভেরি সিম্পল। আর যেটা আগে বললাম যে জাস্ট সিঙ্গেল এন্ডোস্কোপি পুরো ইনফরমেশন দিয়ে দিবে কিন্তু, আর নাথিং এলস। কারণ কি আপনি লিজেনটা দেখতে পারতেছেন, বায়োপসি নিলেন, ইউ ক্যান নো ওয়েদার ইটস আ বিনাইন অর ম্যালিগন্যান্ট ডিজিজ, রাইট? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেটা বললেন আপনি 4 থেকে 6 সপ্তাহ অতিরিক্ত যদি হয়ে যায়, জাস্ট গো ওভার দ্য কাউন্টার মেডিসিনে যেন না, আমি এটা বলবো। বিকজ অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক যে সমস্যার রুগীরা যারা স্যার আমার গ্যাস্ট্রিক হয়েছে, দিজ আর সিমটম কমপ্লেক্সেস। আর আমি যেটা দেখেন এই অ্যাসিডিটির যে সিমটম ফিচার্স, পেট ব্যথা, বমি বমি ভাব, বুক জ্বালা পড়া করা, ঢেকুর ওঠা, এটা কিন্তু আপনার পিত্তথলির পাথরেও কিন্তু হতে পারে, অগ্নাশয়ের প্রদাহও কিন্তু হতে পারে এবং পাকস্থলীর ক্যান্সারও। তো ইউসি যে জাস্ট 4-5টা সিমটমস সেম বাট রিপ্রেজেন্টিং অ্যান অমিনাস ডিজিজ, দ্যাট ইজ ক্যান্সার। এবং এটা কে ডিটেক্ট করতে পারবে? নো ওয়ান দেন আ ডক্টর অর আ ফিজিশিয়ান, যে বলবে যে না আপনার একটা এন্ডোস্কোপি করা দরকার আছে। এন্ডোস্কোপি করে আপনি ইউ ক্যান রুল আউট ওয়েদার দ্য লিজন, ইফ দ্য লিজন ইজ দেয়ার, ইটস আ বিনাইন অর ম্যালিগন্যান্ট। এটাই স্যার, আমরা পাকস্থলীর ক্যান্সার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছি এরই মধ্যে, এবং আপনি কিন্তু বলছিলেন যে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আসলে কি কতটা গুরুত্বপূর্ণ পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে, এবং পরবর্তীতে আপনি কিন্তু বলছিলেন যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এন্ডোস্কোপির কিন্তু একটা গুরুত্ব বহন করছে। আমি একটু জানতে চাই যে চিকিৎসার ক্ষেত্রে যে পাকস্থলীর ক্যান্সারের রোগীরা যখন আসেন, কখন অপারেশনের প্রয়োজন পড়ছে, কখন আসলে কেমোথেরাপি বা রেডিওথেরাপির প্রয়োজন পড়ছে? ওয়েল, এখন স্কুল অফ থটস ইজ টোটালি ডিফারেন্ট নাও। এখন ধরে দেখা যাচ্ছে যে টিউমারের সাইজের উপর নির্ভর করে দেখে যে, কারণ কি এখন মডালিটির মধ্যে সার্জারি ইজ দ্য মেইন স্ট্রিম সার্জারি, তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি আছে। তো এখন নির্ভর করে হোয়াট স্টেজে। এখন স্টেজিং হচ্ছে কিছু একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা কতটুকু ছড়ালো। এখন দেখা যাচ্ছে যে একটা টিউমার সাইজ ওয়াইজ 2 to 3 সেন্টিমিটার, কিন্তু লিম্ফ নোড ইনভলভমেন্ট যেটা আগে কথা বললাম অতটা বেশি করে নেই। তো আমি মেডিকেলে অতটা ইলাবোরেশনে যাব না। তো আমি যেটা বলবো খালি যে লিজনগুলা কনফাইন্ড টু দ্য স্টমাক, দ্যাট ইজ স্টমাকের 4টা লেয়ার থাকে, বাট দে আর কনফাইন্ড উইদিন 1 to 2 লেয়ার্স, এবং লিম্ফ নোডস ইনভলভমেন্ট নাই, এরকম একটা সিনারিও যদি আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে সার্জারি করে ফেললে the patient has got a very good probability of surviving for more than 5 to 10 years with no further treatment. 1. Number 2, stage 2-তে যদি চলে আসি, যে still within the stomach, but there is some involvement of the lymph nodes. ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা যায় যে yes, post surgery আপনি কেমোথেরাপি দিবেন। এখন beyond, say it's a stage 3 disease, the tumor is involving all of the tumor stomach wall, কিছুটা স্প্রেড আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বলি ডাউন সাইজিং করি, যে টিউমার বাল্ক যেটা, তো এখানে আমরা কেমোথেরাপি দেই। কেমোথেরাপি দিয়ে টিউমারের সাইজটা কমিয়ে নিই। উদ্দেশ্য একটাই থাকে
যে এই যে আমরা সার্জারি যে করবো, অনেক সময় দেখা যায় যে এই সার্জারির যে অ্যাকুরেট যে প্লেন, মানে আমাদের প্রিন্সিপালটা কী থাকে, অপারেশন যখন করব রেসিজুয়াল কোনো টিউমার যাতে আমরা না রেখে আসি, অথবা রেসিজুয়াল কোনো ম্যালিগন্যান্ট কোনো অংশ আমরা না রেখে আসি। তো এইটা অপারেট করার জন্যে আমরা এই যে নিও বলি, মানে আগে অপারেশনের আগে আমরা 1টা 2টা 3টা, এটা আপনার অনকোলজিস্ট ওনারা আপনার ইয়ে করে দেন, একটা টিউমার বোর্ড বসে, তো বসে একটা ডিসিশন নিয়ে যে বলে দেন যে কয়টা সাইকেল বা কয়টা ডোজ অফ রেডিয়েশন দেওয়া লাগবে, দেন ইউ ডাউন স্টেজ দ্য টিউমার, গো ফর দ্য সার্জারি অ্যান্ড কন্টিনিউ উইথ ইউর কেমো রেডিয়েশন। তো এইভাবে আমরা মোটামুটি ট্রিটমেন্টগুলো করি আর কি। স্যার আমরা আরও বিস্তারিত জানবো, সময় হচ্ছে একটা বিরতির। দর্শক, সময় হয়েছে একটা বিরতির, ফিরছি বিরতির পর, সেই পর্যন্ত সাথেই থাকুন। দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিসে ভুগছেন? সঠিক রিহ্যাবিলিটেশন চিকিৎসা পেতে আরও একবার স্বাগত জানাচ্ছি এসপি হসপিটাল সরাসরি ডাক্তারের আজকের পর্বে। কথা বলছিলাম পাকস্থলীর ক্যান্সার চিকিৎসা ও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ল্যাপারোস্কোপি ও ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ইকবাল মাসুদ খান, প্রফেসর ও বিভাগীয় প্রধান, মার্কস মেডিকেল কলেজ ও হসপিটাল। স্যার, বিরতির পূর্ব মুহূর্তে কিন্তু আপনি বলছিলেন যে পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে আসলে চিকিৎসাটা কীভাবে দিচ্ছেন, কোন ক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়ছে, কখন কেমোথেরাপি দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময় রোগীরা কিন্তু জানতে চায় যে পাকস্থলীর ক্যান্সার হয়েছে, অপারেশন করা হচ্ছে, পাকস্থলী কেটে ফেললো, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিনা? দেখেন, এই যে পাকস্থলী কেটে ফেললো, মানে ইট সাউন্ডস ভেরি বিগ। তো এখন আমি আগে যেটা বলছিলাম যে স্টেজিংয়ের ব্যাপারটা, তো স্টেজ 1, 2, 3, 4 এভাবে ভাগ করা আছে। তো একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আমি এটাও বলেছি যে এন্ডোস্কোপিক যে সিম্পল একটা প্রসিজিওর,
আর্লি স্টেজেস অফ ক্যান্সার যদি হয়, মিউকোসা জাস্ট উপরে মিউকোসার লাইনিংয়ে যদি হয়, মিউকোসেক্টমি আমরা বলি, এটুকু করলে কিন্তু দ্য ডিজিজ সাউন্ডস ভেরি বিগ বাট দ্য প্রসিজিওর ইজ ভেরি স্মল, রাইট? এন্ডোস্কোপির মাধ্যমে কিন্তু আপনি ক্যান্সারের মতো একটা রোগকে আপনি নিরাময় করতে পারতেছেন, 1। নাম্বার 2, স্টেজ 2-3তে যদি চলে আসে, যেখানে ডেফিনেটিভ সার্জারি দরকার হয়, সাথে কেমো, রেডিও, ইমিউনো থেরাপিসগুলো লাগে। এখন স্টমাকটাকে আমরা বিভিন্ন মানে অংশে ভাগ করে ফেলি, যে কতটুকু ফেললে কি বলি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা বলি সাবটোটাল বলি, তারপর আমরা বলি অ্যান্ট্রেক্টমি। অ্যান্ট্রেক্টমি যে মূল যে পার্টটা অফ দ্য স্টমাক, যেখানে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া থাকে, সেখানে হচ্ছে ক্যান্সারের প্রবণতাটা বেশি। এই থার্ড ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি এটা, বিকজ অফ এইচ পাইলোরি প্রিভ্যালেন্সটা অনেক হাই আমাদের এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে। তো এখানে অ্যান্ট্রেক্টমি আমরা বলি। সো দ্যাট মিনস অনলি 1/4 পোর্শন অফ দ্য স্টমাক ইজ টেকেন আউট, ঠিক আছে না? সো দ্যাট ইজ লেস দ্যান সাবটোটাল, রাইট? আরেকটা আছে হচ্ছে কি আপনার টোটাল মানে পুরো পাকস্থলীটা আমরা ফেলে দিচ্ছি। তো ওই দুইটা যেটা আছে, যে আপনার অ্যান্ট্রেক্টমি অ্যান্ড সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি আমরা যখন করি, তখন কিন্তু রিমেইনিং পোর্শন অফ দ্য স্টমাক, এটার সাথে কিন্তু আমরা অন্ত্র যেটা আমরা বলি, ক্ষুদ্র অন্ত্র, ওইটার সাথে কিন্তু জোড়া লাগিয়ে দিচ্ছি। সো এখানে আপনার অ্যানাটমিক্যাল রেস্টোরেশন কিন্তু হয়ে যাচ্ছে উইথ সাম ফাংশনাল রেস্টোরেশন অ্যাজ ওয়েল। আচ্ছা, সমস্যা দেখা দেয় অথবা রোগীদের কনসার্ন সেখানে দাঁড়ায় যে পুরো পাকস্থলীটা কখন ফেলে দিতে হয়। তো দেখা যাবে যে আপার পার্ট গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশনে যে টিউমার্সগুলো ইউজুয়ালি হয়, তো তখন দেখা যায় যে পুরো পাকস্থলীটা ফেলে দিতে হয়। তো এইটা বললে রোগীরা ঘাবড়া যায়, তাহলে আমার পাকস্থলী যদি না থাকে, হাউ ডু আই কন্টিনিউ রেগুলারিটিস অফ মাই লাইফ? তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্সে অনেক পেশেন্টে আমি টোটাল গ্যাস্ট্রেক্টমি করার পরও আলহামদুলিল্লাহ দে আর ডুইং গুড। আর হ্যাঁ, ইট টেক সাম প্র্যাকটিস, কারণ হচ্ছে কি একটা পাকস্থলী না থাকলে যখন খাদ্য নালীর সাথে আপনি অন্ত্র যখন জোরে দিবেন, একটু খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন করতে হয়। কী ধরনের ফুড খাবে, দ্য বাল্ক যেটা, এবং এটাতে ইচ্ছা করলেও আপনি হাই প্রোটিন, হাই কার্বোহাইড্রেট, এই জিনিসগুলো আমরা যেরকম নর্মাল লাইফে যে জিনিসগুলো খাই সেটা আমরা করতে পারবো না, উইচ ইজ ভেরি ট্রু। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি খেতে পারছেন, কিন্তু আপনার খাওয়াটাকে অনেক লিমিটেড করে ফেলতে হবে, এবং কন্টেন্টগুলো আপনাকে বেছে বেছে খেতে হবে। আদারওয়াইজ ইন টার্মস অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড লিডিং আ রেগুলার অ্যান্ড গুড প্রপার লাইফে কিন্তু এই অপারেশন ক্ষেত্রে কিন্তু আপনার আল্লাহর ইচ্ছায় তেমন কোনো অসুবিধা হয় না। 1, 2, ইয়েস, আপনার এখনকার এক্সেলেন্সে, সার্জারির এক্সেলেন্সের কারণে ল্যাপারোস্কোপিক্যালিও করা যায় গ্যাস্ট্রেক্টমি। ইট ইজ ডুয়েবল অ্যান্ড ইট ইজ বিং ডান, এবং আমাদের দেশেও হয়। বাট আমি এখনও বলি যে আপনার ম্যালিগন্যান্সি, ক্যান্সারের ক্ষেত্রে মানে ওপেন সার্জারি ইজ প্রেফার্ড। বাট এটা হচ্ছে কি স্কুল অফ থটের মধ্যে অনেক পার্থক্য আছে। তারপরে আমি যেটা প্র্যাকটিস করি সেটাই বলবো যে ওপেন সার্জারি ইজ প্রেফার্ড ইফ ইটস আ ম্যালিগন্যান্ট ডিজিজ। তো সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, যে স্কারটা যেটা থাকে, এই স্কারের জন্যে আপনার মোবিলিটি রেস্ট্রিকশন থাকে পেশেন্টের অ্যাটলিস্ট 10 to 15 days। আফটার দ্যাট পেশেন্ট লিডস এ নর্মাল লাইফ। এটাই অপারেশন পরবর্তী আপনারা কিছু জীবনযাপন খাদ্যাভ্যাসের পরিবর্তনের কথা বলেন, এবং ফলো আপটাও তো এক্ষেত্রে অত্যন্ত জরুরি। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটু বর্তমানে পাকস্থলী ক্যান্সার চিকিৎসার অবস্থাটা কেমন, বা প্রেক্ষাপট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। ইন টার্মস অফ ট্রিটমেন্ট প্রসিজিওর্স যদি বলেন এবং আউটকাম যদি বলেন, আলহামদুলিল্লাহ উই আর অ্যাট পার উইথ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটাই নিয়ে কোনো ডাউট নাই। এটা আমি একদম জোর গলায় কিন্তু বলতে পারবো যে আমাদের দেশে পাকস্থলী ক্যান্সারের যে ট্রিটমেন্টটা আমরা প্রোভাইড করি, আল্লাহর অশেষ রহমত, ইট ইজ অ্যাট পার উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। বাট এখন ওই যে এক কথা দিয়ে আমি বলতে লাগছিলাম যে রোবোটিক করবে কিনা, ল্যাপারোস্কোপিক করবে কিনা, সো দিজ আর দ্য ডিবেটেবল পয়েন্টস, এবং এখনও গ্লোবালি ডিবেটেবল এজেন্ডাস। পৃথিবীর এই যে পশ্চিমা বিশ্বে দেখা যাবে যে কোনো কোনো সেন্টারে ল্যাপারোস্কোপিক্যালি উইথ ওপেন করছে, আমেরিকার মতো জায়গায় ওরা রোবোটিক করতেছে। দ্য ফ্যাক্ট রিমেইনস যে আমার যেই প্রসিজিওরটা, যেই মেথডটা আমি অ্যাপ্লাই করি না কেন, উদ্দেশ্যটা আমার কি? আই হ্যাভ টু টেক ডাউন দ্য ডিজিজ, 1, আই হ্যাভ টু এনশিওর গুড কোয়ালিটি অফ লাইফ, তাই না? তো এই জিনিসটা যদি আমি অ্যাসিওর করতে পারি, ইররেসপেক্টিভ অফ দ্য মেথডস দ্যাট আই ইউজ, তাহলে আমার তো মনে হয় যে আমরা ইভেন এখন যদি আমরা কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এগুলো যদি কম্বাইন করি, উই ডু হ্যাভ দ্য মডার্ন ফ্যাসিলিটিস অ্যান্ড দ্য মডার্ন কেমোথেরাপিটিক্স ইন আওয়ার কান্ট্রি। তো যার জন্য বলবো যে যদি কম্পেয়ার করি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে,
আমাদের চিকিৎসার মান কিন্তু আলহামদুলিল্লাহ অনেক 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 মানে সাকসেস রেটটাও বেড়েছে এবং চিকিৎসার মানটাও বেড়েছে। সাকসেস রেটটা আমরা কেন বলতে পারি না কি জানেন, এটা মেইন কারণ যেটা আমি আগে প্রেজেন্টেশন, যেহেতু ডিলেড প্রেজেন্টেশন স্টেজ 3, 3, 4 আসলে সাকসেস রেট খুব তবে হ্যাঁ আউটকাম সার্জারির পরে যে আউটকাম অফ দ্য পেশেন্ট যেটা ছিল যে হ্যাঁ সাকসেস বলতে আমরা দুইটা জিনিস বুঝি কিনা, একটা লংজিভিটি, দ্যাট ইজ লাইফ স্প্যান অফ দ্য পেশেন্ট ওয়েদার দ্যাট ইজ ইনক্রিজড অর নট। সো ওয়েন দ্য পেশেন্ট প্রেজেন্টস ইন এ ডিলেড স্টেজ তখন তো আমরা লাইফ এক্সপেক্টেন্সি তো বাড়ানোর কথা বলতে পারি না, তখন আমরা বলতে পারি যে ওয়েল বিং অফ দ্য পেশেন্ট ফলোয়িং সার্জারি সেটা গুড কোয়ালিটি অফ লাইফ এনশিওর করা গেল, দ্যাট উই ক্যান ডু। তো ইন টার্মস অফ স্ট্যাটিস্টিক্স যদি বলেন ইয়াস সাকসেস যদি ধরা হয় যে ইয়েস অ্যাশিওরিং গুড কোয়ালিটি অফ লাইফ, হ্যাঁ এটা আমরা করতে পারি। রিকভারিং ফ্রম দ্য সার্জারি অ্যান্ড দ্য ওটি উই ক্যান ডু দ্যাট। মানে অপারেশন পরবর্তী রোগীর জীবনমান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। স্যার আমরা একটু জানতে চাই যে যেহেতু জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা এই আয়োজনটি করেছি, পাকস্থলী ক্যান্সারের রোগীরা বা পাকস্থলী ক্যান্সারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য আসলে কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি? আমি তো যেটা মানে সবসময় যেটা বলি যে একটা লোক যদি আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস এর সিমটমসগুলো নিয়ে যদি কন্টিনিউয়াসলি যদি ভুগেন, উনি ওভার দ্য কাউন্টারে মেডিসিন না নিয়ে ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ আমি এটা বলি যে ওভার দ্য কাউন্টারে মেডিসিনগুলো নিলে ডেফিনেটলি তার এই উপশমগুলো ভালো হয়ে যাবে, এটা কিন্তু সত্য কথা, বাট যে প্রগ্রেশন অফ দ্য ডিজিজ কিন্তু বন্ধ হবে না। সো দ্যাট ইজ ওয়াই আই সে 4 to 6 weeks ইজ দ্য বেঞ্চমার্ক। এই টাইম ফ্রেমের পরবর্তীতে যে কোনো লোকের যদি এই সিমটমসগুলো থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ উচিত, এবং ডাক্তারই বলবেন যে আপনার এন্ডোস্কোপি করা লাগবে, এবং এন্ডোস্কোপি কিন্তু ভয় বা ভীতি পাওয়ার কোনো প্রসিজিওর না বর্তমান প্রেক্ষাপটে। স্যার সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? এরকম হলে ওভার দ্য কাউন্টারের ওষুধ নিয়ে নিজেকে নেগেটিভ একটা অরার মধ্যে থাকবেন না যে আমি ভালো হয়ে যাচ্ছি ওয়ান, এবং অবশ্যই ডাক্তারের কাছে যান, এটাতে আপনার বেশি ক্ষতি হবে না। বিকজ ওই ফার্মাসির ওই পাশে যে দাঁড়িয়ে থাকে সে আসলে ডাক্তার বা ফিজিশিয়ান না, অথবা ফার্মাসিস্টকে না আপনি জানেন না। তো সেক্ষেত্রে আমি বলবো যদি দেখেন যে এরকম লং স্ট্যান্ডিং হচ্ছে আর অমিনাস সাইনগুলো ডেফিনেটলি কালো পায়খানা, বমি, পারসিস্টেন্ট ব্যথা, রক্ত বমি এগুলো যদি হচ্ছে, পেটে চাকা, অবশ্যই অবশ্যই আপনি ডাক্তারের কাছে আসবেন। এবং ওভার দ্য কাউন্টার নিজ থেকে কোনো ওষুধ খাবেন না। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। দর্শক কথা বলছিলাম পাকস্থলীর ক্যান্সার চিকিৎসা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।